তখন প্রথমে যে একটা চাদর ছিল সেই চাদরটা চেঞ্জ করে আমাদেরকে সেই চাদর দেওয়া হয়, বাট ফার্স্টে যে চাদরটা ছিল বা লাল একটা কম্বল ছিল সেই কম্বল বা সেই চাদর আমরা পাইনি। দেখুন এই মুহূর্তে যে নামগুলো সামনে এসছে, যে একজন নার্স ছিলেন, একজন আইপিএস অফিসার যিনি বর্তমানে তৎকালীন কলকাতা পুলিশে ছিলেন, বাট এখন তিনি কলকাতা পুলিশে নেই, তিনি তার নির্দেশে বা তার চাপের কাছে সেই ভিডিওটা ডিলিট করা হয়। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস। জিকর মামলার তো 9 মাস কেটে গেল, কেসটা সুপ্রিম কোর্টে প্রথমে গেছিল এবং এখন হাইকোর্টে এসেছে। তো এই বিষয়ে কি কি নতুন আপডেট আপনাদের থেকে আপনার থেকে আমরা জানতে চাইছি, কি কি নতুন আপডেট এসছে এই কেসটার বিষয়ে? আপডেট বলতে এই মুহূর্তে আমাদের সিডি প্লেস করা হয়েছে অলরেডি। যেটা সিডিটা প্লেস করার কথা ছিল সেটা দুটো জায়গাতেই প্লেসড হয়েছে। শিয়ালদা কোর্টে কম করে তিনটে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, প্যারালালি হাইকোর্টেও স্ট্যাটাস রিপোর্ট প্লাস সিডি দেওয়া হয়েছে, এবং সিডি দেওয়ার পর জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এর এজলাসে এটা দেওয়া হয়েছে, এবং জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাস থেকে পরবর্তী ডেট যেটা ধার্য করা হয়েছে, দিন ধার্য করা হয়েছে 23শে এপ্রিল। ঠিক আছে, তো সেই 23শে এপ্রিলে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তার অবজারভেশন এবং এভিডেন্সের উপর বেস করে যে অবজারভেশন হবে, সেই এভিডেন্সের উপর যে অবজারভেশন, সেই অবজারভেশনের উপর বেস করে যা রায় বা অর্ডার দেবেন সেটাকে মেনে এগোতে হবে ইনভেস্টিগেশনের মতো চলতে। এবং আরজি করার ক্ষেত্রে এটাতে তিনটে নাম্বার বেসিক্যালি আমাদের র্যাডারে এসছে, এবং তার ভিত্তিতে আমরা তিনটে নাম্বার দেওয়া হয়েছে, তার এক্সিস চেয়ে পাঠানো চাওয়ার প্রেয়ার করা হয়েছে। তিনটে নাম্বার, যেটা একটা দুবাই কানেকশন বলা হচ্ছে, সেই দুবাইয়ের একটা নাম্বার আর ইন্ডিয়ার দুখানা নাম্বার, যে সেই রাতে অ্যাক্টিভ ছিল এবং কন্টিনিউয়াসলি কলিং হয়েছিল। এবং টালা থানার এক্সওসি যিনি অভিজিৎ মণ্ডল, তার ফোনের মধ্যেও সেই নাম্বারটি দেখা গেছে, সেই নাম্বার থেকে কল এসেছিল সেই রাতে, এবং কিছু চ্যাট হিস্ট্রি দেখা গেছে যেগুলো ডেটা রিকভার করা হয়েছে, এবং তার ভিত্তিতে ইনভেস্টিগেশনের মতো এগোচ্ছে। কি কোন কোন নামগুলো ঠিক সামনে এসছে এই আরজিকর মামলায়? দেখুন এই মুহূর্তে যে নামগুলো সামনে এসছে, যে একজন নার্স ছিলেন যার নাম শম্পা দাস, যিনি কিনা যার হাতে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা সেই রাতে কি হয়েছে না হয়েছে তিনি ভিডিওটা করেছিলেন। পরবর্তীকালে সেই ভিডিও যখন আমাদের 7জন নার্সকে আমাদের তরফ থেকে সিবিআই তরফ থেকে তলব করা হয়, তার ভিত্তিতে তাদের মধ্যে 7জনের মধ্যে 3জন এসেছিলেন, এবং 3জনের মধ্যে মেন যিনি ছিলেন শম্পা দাস, যার নামটা অভয় বাবা মা বা অভয় পরিবারের তরফ থেকেও বারবার নেওয়া হচ্ছিল, যে এই শম্পা দাস বলে যিনি আছেন উনি সবটাই জানতেন এবং সবটাই ভিডিও ছিল তার কাছে। এবং সেই ভিডিও প্রথমে তিনি স্বীকার করতে চাইনি, পরে যখন অ্যাগ্রেসিভলি আমাদের টিম ইন্টারোগেট করে, তখন অ্যাগ্রেসিভলি সেই ইন্টারোগেশনের মধ্যে তিনি স্বীকার করেন যে তাকে একজন আইপিএস অফিসার যিনি বর্তমানে তৎকালীন কলকাতা পুলিশে ছিলেন, বাট এখন তিনি কলকাতা পুলিশে নেই, তিনি তার নির্দেশে বা তার চাপের কাছে সেই ভিডিওটা ডিলিট করা হয়। যিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তৎকালীন কমিশনার ছিলেন, তার নাম বিনীত গোয়েল, যার নির্দেশে এটা করা হয়। এবং পরবর্তীকালে তিনি স্বীকার করেন এবং কোর্টে অন রেকর্ডেড সেই স্টেটমেন্ট আমরা জমা করি, এবং তার ভিত্তিতে পরবর্তীকালে যদি ওনাদেরকে 164 নোটিশ সার্ভ করা হয়, ওনারা আসবে, এসে কোর্টে স্টেটমেন্টও দেবে। আচ্ছা, এটি শোনা যাচ্ছে যে এটি গণধর্ষণ নয়। প্রথমে তো জানা যাচ্ছিল যে এটা গণধর্ষণ, বা পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল এটা গণধর্ষণ, কিন্তু এখন কেন বলছে যে এটা গণধর্ষণ নয়? দেখুন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অনুযায়ী, সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স পাওয়া গেছে তার ভিত্তিতে এটা গণধর্ষণ নয়, শুধু ধর্ষণের রূপেই যা আমরা দেখেছি। কারণ আমাদের কাছে যেগুলো এভিডেন্স দেওয়া হয়েছে সেগুলো অনেকটাই টেম্পার্ড। কেন টেম্পার্ড? তখন প্রথমে যে একটা চাদর ছিল সেই চাদরটা চেঞ্জ করে আমাদেরকে সেই চাদর দেওয়া হয়, বাট ফার্স্টে যে চাদরটা ছিল বা লাল একটা কম্বল ছিল সেই কম্বল বা সেই চাদর আমরা পাইনি। এক আর 2 নম্বর, ছত্রে এই পয়েন্টগুলো লিখেছিল, কারণ যাদেরকে দিয়ে এই ডিএনএ রিজার্ভেশনটা হয়েছিল তারা বেসিক্যালি একজন ট্রেনি, তারা এক্সপার্ট নয়, তারা মাইক্রোবায়োলজি স্টুডেন্ট ছিল, যাদেরকে কিনা বেলগাছিয়াতে যে ফরেন্সিক যে কলেজ আছে, সিএফএসএল এর যে কলেজ আছে, সেইখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যার ভিত্তিতে যদি এক্সপার্ট যদি সেই জিনিসটা প্রিজার্ভ প্রপার ওয়েতে না করে, যার ফলে ওটা টেম্পার্ড হয়েছে, ওটা নষ্ট হয়েছে, যার ফলে আমাদের কাছে যেটা এসেছে সেটা একদম মিনিমাম। তো তার ভিত্তিতে আমাদের কাছে যতটুকু এসছে তার ভিত্তিতে একজনেরই এসছে, যার ভিত্তিতে আমরা বলছি যে এটা ধর্ষণ। বাট ওখানে একজন লেডিসেরও সিমেন স্ট্রেস পাওয়া গেছে, এবং ওর সাথে একজন ডাক্তারও জড়িত ছিল বলে আমাদের ধারণা। যারা মেইন অ্যাকিউজ যে 3জন, সিনিয়র যে পিজিটি 2জন দেশের অনেক দূরে চলে গেছে, আর একজন যে আছে ডাক্তার অভিষেক সেন বলে, যার নাম আসছে, যার নাম আমাদের তদন্তের সাথে উঠে এসছে তদন্তের মাধ্যমে, যে নেপালে পালিয়ে গেছে। তাদেরকে আনার একটা প্রসিডিওরে চলছে, এবং সেখানে ফরেন মিনিস্ট্রি, এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্সের সাথে কথা বলে, সেখানে অ্যাম্বাসির সাথে কথা বলে সেই গ্রিন সিগন্যাল পেলে পরে আমরা আমাদের প্রসিডিওর শুরু করব। সেটা আমাদের কোর্টে আমরা সবটাই আমাদের কোর্টকে আমরা জানিয়েছি,
লার্নেড জাজকে জানানো হয়েছে, তীর্থঙ্কর ঘোষকে জানানো হয়েছে। আচ্ছা, এই আরজি করে এই রেপ অ্যান্ড মার্ডার কেস ছাড়াও যে আরজি করে যে স্ক্যামের যে কেসটা, যে ওষুধ, যে জাল ওষুধের যে কাণ্ডটা, এই বিষয়ে বিভিন্ন নাম সামনে এসে, সেই নামগুলো যদি মানে আপনি বলেন আর কি। বিভিন্ন নাম বলতে এই বিষয়ে যে 5টা বডি, মানে 5টা হসপিটাল নিয়ে, নট অনলি আরজিকর, 5টা হসপিটাল নিয়ে যে একটা নেক্সাস চলতো, ডেড বডি র্যাকেট বা পর্ন শুটের র্যাকেট। এবার এটা সন্দীপ ঘোষকে কেন্দ্র করে হতো, মানে সন্দীপ ঘোষ ওখানে মানে রেখে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে, যে ওয়ান অফ দ্য কিংপিন, তার মাধ্যমে র্যাকেটটা চলতো। কিন্তু সন্দীপ ঘোষের মাথায় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেরকম হাত না থাকলে গোটা মানে সরকারি হসপিটাল জুড়ে এত বড় নেক্সাস চালানোর ক্ষমতা কারোর হয়নি। এবং সন্দীপ ঘোষ যদি প্রসাদ ঠিক মতো ঠিক জায়গায় না দেয়, তাহলে কারোর ঘাড়ে অত বড় মাথা হয়নি যে একার দ্বারা অত বড় নেক্সাস চালাতে পারবে। যে ডেড বডিগুলো আমরা দেখেছি, যে ডেড বডিগুলো বেসিক্যালি যেখানে ট্রিটমেন্টে, মানে যে ডেড বডিগুলো দান করা হয়, যে আমরা মরণোত্তর দেহদান অনেকে করে, মরণোত্তর দেহদান, সেই দেহদানের দান করা বডিগুলোকে দিয়ে মানে টিচিং করা হয় যে স্টুডেন্টদের ক্ষেত্রে। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যখন তদন্ত যখন হচ্ছে, যখন ইনভেস্টিগেশনে একের পর এক গিট খুলছে, তখন আমরা দেখছি একের পর এক গিট খোলার মধ্যে যে পোস্টমর্টমের যে বডিগুলোকে প্রিজার্ভ করার কথা, সেই বডিগুলোকে নিয়ে টিচিং করা হয়েছে। এবং সেই বডিগুলো নট অনলি ফর দ্যাট, সেই বডিগুলো বাইরের মেডিকেল কলেজে বা মেডিকেল নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমেও সেগুলো আপনার বিক্রি করা হয়েছে অর্থের বিনিময়ে। এবং পিএম করার জন্য বা যে লাইন দিতে হয় পিএম করার জন্য, সেই পিএম এর জন্য সেই লাইনও দেওয়ার দরকার পড়েনি, মানে দরকার পড়তো না। যদি টাকা থাকতো তাহলে টাকার বিনিময়ে পিএম করতে, মানে বিনা লাইনেও সে পিএম হয়ে যেত, কিন্তু টাকা দিতে হবে। এই একটা নোংরা একটা চক্র। ইভেন নট অনলি ফর দ্যাট, যে ওয়েস্ট ডিসপোজাল, যেগুলো সিরিঞ্জ, গ্লাভস ব্যবহৃত, তার টেন্ডার এবং তার টাকা, সেখান থেকেও মানে টাকা উপার্জন হতো এবং সেটা চলতো। পরবর্তীকালে আমরা যখন দেখলাম এক্স ডেপুটি সুপার যে আরজি করের ছিলেন, আক্তার আলী সাহেব, যাকে পরে বদলি করা হলো, এবং আক্তার আলী সাহেব যখন স্টেট মানে যিনি কেস করলেন, পরবর্তীকালে 2023 সালে উনি জানিয়েছিলেন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে, জানিয়েছিলেন উনি হোম ডিপার্টমেন্টে, বাট কোনো রেসপন্স দেয়নি। তার একটাই কারণ হচ্ছে ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স। তারা এইভাবেই চালিয়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখলাম স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, তাদের প্রত্যেককে আসতে হয়েছে এই কারণে, এবং তাদেরকে বলতে হয়েছে, তারা বলেছে যে আমরা তো এটা জানতাম না, স্ক্যামটা অনেক দিন ধরে চলেছে, তখন আমরা অ্যাপয়েন্ট হইনি। তার মানে কি? তার মানে প্রিভিয়াস যারা ছিলেন তারাও কোনো ক্ষেত্রে এখানে হয় চাপের কাছে নথি স্বীকার করেছিলেন, তাদের ওপর মহল থেকে চাপ হতে পারে, মন্ত্রী মহল থেকে চাপ হতে পারে, চাপের কাছে নথি স্বীকার করেছিলেন, আর না হলে তারা কোনো লেনদেন, আর্থিক লেনদেনের জন্য সেখানে চুপ করে বসেছিলেন। দুটোর মধ্যে একটা হবে। এটা ধীরে ধীরে উঠে আসবে এই তদন্ত, কারণ দুটো এই মার্ডার অ্যান্ড রেপ অ্যান্ড মার্ডারটা হয়ে একটা বড়, এবং রেপ অ্যান্ড মার্ডারটা যারা ধামাচাপা দিতে চেয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, একটা প্রবল ইচ্ছা, প্রবল ছিল, মানে একটা বলেছিল যে এটাকে ধামাচাপা, মানে সঞ্জয়কে দাঁড়া করিয়ে একটা ফাঁসির জন্য। আপনারা সবাই দেখেছেন বিগত দিনে যখন সঞ্জয়ের লাইফ ইমপ্রিজনমেন্ট হয় শিয়ালদা কোর্টে, তার তড়িঘড়ি কোনো এক শনিবার দিন সেই ডেটটা হয়েছিল, সোমবারের মধ্যে রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন করল। সঞ্জয় অ্যাকিউজড বা সঞ্জয় সবটা জানে, কিন্তু সঞ্জয় কিংপিন নয়। কিন্তু রাজ্য সরকার বারবার চেয়েছে যে এটাকে, ওকে যদি ফাঁসি দেওয়া হয়, গোটা ইনভেস্টিগেশনটার অ্যাবর্শন করিয়ে দেওয়া হবে। মানে সঞ্জয় সেই রাতে কি ঘটেছিল সবটাই জানে। সঞ্জয়ের উপরও বিভিন্ন ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয়েছে। সঞ্জয়ের পরিবারের একজন যিনি হোম ডিপার্টমেন্টে কর্মরত, তাকে দেখিয়ে সঞ্জয়কে জেলের ভেতরে চাপ সৃষ্টি করা হয়েছে। কারণ সঞ্জয় আফটার অল রাজ্য সরকারের মানে আন্ডারে আছে, রাজ্য পুলিশ প্রশাসনের আওতাধীন। জেলটা সেন্ট্রালের নয়, জেলটা রাজ্য পুলিশ প্রশাসনের আওতাধীন। জিকর মামলার আজকে 2রা এপ্রিল, আজকে তো রায় দেওয়ার কথা ছিল, কিন্তু রায়টা পোস্টপন্ড হয়েছে। এটা পরে কবে ডেট দেওয়া হয়েছে রায়? এটা 23শে এপ্রিল করা হয়েছে। নেক্সট হিয়ারিং ডেট 23শে এপ্রিল রাখা হয়েছে। এবার 23শে এপ্রিল ধার্য করা হয়েছে দিন। এবার 23শে এপ্রিল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের আন্ডারে সেই হিয়ারিং চলবে, এবং পরবর্তী যা শুনানি, পরবর্তী যা রায়দান বা পরবর্তী যা অর্ডার দেবে সেটা দেখে নিতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।